সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি ক্লাস 3 সমাজ অধ্যায় 3 আমাদের 4 নেতা। সমাজ মানে তো ভুলে গেছি, তাই না? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো 1 নম্বরে আছে শেরে বাংলা একে ফজলুল হক। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি 1873 সালে এখনকার বরিশাল জেলার বারেকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স এসএসসি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FAHSC পাশ করেন। এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। যারা আইন পেশায় কাজ করেন তাদের উকিল বলা হয়। তখন আমাদের দেশ স্বাধীন ছিল না, এই দেশ ইংরেজরা শাসন করত। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা একে ফজলুল হক অনেক আন্দোলন করেন। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ। বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখি। শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তার পার্টির নাম কি ছিল? তাকে শেরে বাংলা বলা হয় কেন? এই সকল প্রশ্নের উত্তর। শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ জন্মগ্রহণ করেন। তার পার্টির নাম কি ছিল? তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। তাকে শেরে বাংলা বলা হয় কেন? একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। ওপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে শেরে বাংলায় কি ফজলুল হকের অবদান নিচে লিখি। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 3টা অবদান এখানে লিখতে হবে, যা আমরা এই পাঠের মধ্যে থেকে কিন্তু পেয়ে যাব। 1 নম্বর, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা একে ফজলুল হকের অনেক আন্দোলন করতে হয়েছিল। 2 নম্বর, শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেছিলেন। শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল আর কলেজ। এটা হচ্ছে তার অবদান ছিল। অবশ্যই আমরা এই রিডিং এর মধ্যে থেকে পেয়ে যাব। 2 নম্বর আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা। মজলুম শব্দের অর্থ যার ওপর অত্যাচার বা নির্যাতন করা হয়। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন। এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। ইংরেজদের বিরুদ্ধে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন। তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের ওপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাসানী অনেক অবদান রেখেছেন। তিনি গ্রাম গঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। দেশ এবং দেশের মানুষের ওপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। অনুচ্ছেদ পড়ে এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। 1. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়? 2. তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন? 3. তাকে ভাসানী বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্নের উত্তর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
2 নম্বর প্রশ্ন, তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন? তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাকে ভাসানী বলা হয় কেন? উত্তর, আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন। এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। ওপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। আমাদের অনুচ্ছেদটি খুব ভালো মতো পড়তে হবে শিক্ষার্থীরা, না হলে কিন্তু আমরা পারবো না। তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। 3, দেশ ও দেশের মানুষের ওপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় তিনি সোচ্চার ছিলেন। এরপরে আমরা পড়ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর দেশে ফিরে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়। তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তান সৃষ্টির পর 1954 সালে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। তাই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সর্বপ্রথমে আমাদেরকে এই রিডিংগুলো খুব ভালো মতো পড়তে হবে, তাদের জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা এই উত্তরগুলো দিতে পারবো। অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তিনি কি কাজের মাধ্যমে? আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর, তিনি 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিন্তু জানি যে তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। এখানে আমাদের দেখো দ্বিতীয় লাইনে কিন্তু দেওয়াই আছে, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন। এখানে প্রশ্ন হতে পারে কি বিষয়ে পড়াশোনা করেছিলেন, উত্তর হবে আইন বিষয়ে। তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? তার কর্মজীবনটা কি কাজের মাধ্যম দিয়ে শুরু হয়েছিল তা এখন আমাদেরকে লিখতে হবে, এবং এটা তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তাছাড়াও উনি কি ছিলেন এটাও প্রশ্নে আসতে পারে, সেটা আমরা অবশ্যই অনুচ্ছেদ দেখে লিখতে পারবো, আমাদের মনে হয়ে যাবে। এখানে ওনার অবদান যেগুলো সেই 3টা আমরা এখান থেকে খুঁজে বের করে লিখে নিব। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। এরপরে দিতে পারি তিনি মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠন করেছিলেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল বর্ণের ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। এই 3টা অবদান কিন্তু তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়স থেকেই রাজনীতি বিষয়ে সচেতন ছিলেন। তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ নেতা হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এজন্য তাকে অনেকবার কারাবরণ করতে হয়। তিনি 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করে রাখে।
এরপর ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয় এবং গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু উপাধি দেন। ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে পাকিস্তানে বন্দী করে রাখে। বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের সদস্যবর্গ সহ তাকে হত্যা করা হয়। এরপরে আছে আমাদের ৩টি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করতেন। তিনি কত সালে ৬ দফা দাবির কথা শোনান? তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ৬ দফা দাবি পেশ করেন।